আমাদের প্রাণপ্রিয় নেত্রী একটি উনি একটা মেসেজ দিয়েছেন, গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন এবং এটা খুবই পরিষ্কার। আওয়ামী লীগের মতো জনপ্রিয় রাজনৈতিক দল যে বাংলাদেশে এখনো সবচাইতে বড় রাজনৈতিক দল, যে দলের ভোটারের সংখ্যা এখনো প্রায় 50%-এর কাছাকাছি, সেই দলের ভোটাররা অন্য কাউকে ভোট দিবে এরকম যদি কেউ ভেবে থাকে অত বিশ্বাস করে থাকে, আসলে তারা বোকার স্বর্গেই আছে। আমাদের মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা কিন্তু আমরা ইলেকশনে বিশ্বাসী একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে বাদ রেখে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে যে নির্বাচন হবে, সেই নির্বাচন কোনো নির্বাচন হিসাবে মানুষের কাছে দেশে দুনিয়াতে এটা প্রতিষ্ঠা পাবে না। সেটা একটা বিতর্কিত নির্বাচন হবে, ভোটারবিহীন নির্বাচনে পরিণত হবে। কারণটা হলো ভোটারবিহীন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাবে এবং সেটা অন্য কোনো যে রাজনৈতিক দলগুলোর নাম উচ্চারিত হচ্ছে, আমি নাম উচ্চারণ না করেই বলতে চাই, বঙ্গবন্ধু কন্যা এমন একজন জনপ্রিয় নেতা, তিনি আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর কাছে, তৃণমূলের নেতাকর্মীর কাছে এত গ্রহণযোগ্য, তার পরামর্শ, তার নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে আওয়ামী লীগের নেতা কর্মীরা দৃঢ় সংকল্পবদ্ধ। আর যেই নির্বাচনে আওয়ামী লীগ করতে পারবে না, আওয়ামী লীগে করতে দেওয়া হবে না, আওয়ামী লীগের মার্কা নৌকা মার্কা নিয়ে ইলেকশন করার সুযোগ দেওয়া হবে না, একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সেখানে হতে পারে না, হওয়ার কোনো পরিবেশও সেখানে থাকবে না। কারণ হলো ভোটাররা, আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাবে না এবং তার পাশাপাশি আওয়ামী লীগকে যারা সমর্থন করে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের যে মানুষগুলো, যারা অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে, যারা শান্তি সম্প্রীতি এবং অগ্রগতির পথে হাঁটে, স্বপ্ন দেখে, সেই স্বপ্নচারী মানুষগুলো, এমনকি তরুণ প্রজন্ম, আগামীর যারা ভবিষ্যৎ, যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন গড়ার জন্য চেষ্টা করি, ভাবনা করি, সে অংশেরও একটি বৃহৎ অংশ কিন্তু ভোট কেন্দ্রে ভোট দিতে আসবে না। এবং তার মধ্য দিয়ে বাংলাদেশে আরেকটি বিতর্কিত, অগ্রহণযোগ্য নির্বাচনী উপাখ্যান অথবা নাটক হতে যাচ্ছে বলেই আমরা মনে করি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, আপনাকে শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। নাসিম ভাই, ইন্টারভিউটা এমন একটা সময় আসলো যখন বাংলাদেশে একটা বিতর্ক তৈরি করা হয়েছে। আমাদের কোনো একজন সাংবাদিক বন্ধু বলার চেষ্টা করেছেন তিনি দয়া করতে পারেন, সেখানে ইন্টারভিউ করতে পারেন। আওয়ামী লীগের লাখ লাখ নেতা কর্মী সমর্থক বিক্ষুব্ধ হয়েছে তার এই বক্তব্যে। রয়টার্স এবং ইন্ডিপেন্ডেন্ট, এপি, এগুলোকে বলা হয় তারা খুঁজে খুঁজে সেই ব্যক্তিদের ইন্টারভিউ করে যাদেরকে তারা খুব গুরুত্বপূর্ণ মনে করে। ইন্ডিপেন্ডেন্ট ইন্টারভিউতে বলেছে এটা রেয়ার ইন্টারভিউ। এটা আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? দেখুন, গণমাধ্যম হিসাবে আন্তর্জাতিকভাবে যে কয়েকটি গণমাধ্যমের খ্যাতি আছে, সুখ্যাতি আছে, আন্তর্জাতিক মর্যাদা আছে, বাংলাদেশের 17.5 কোটি মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা আছে, এরকম একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যমে সাক্ষাৎকার যার ন্যায় এবং যিনি দেয়, এটা অবশ্যই সম্মানজনক। এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বারবার জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীর জন্য গৌরবের, আওয়ামী লীগের জন্য গৌরবের, বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা যিনি এখন, তার একজন প্রেস সচিব আছেন। প্রেস সচিব কিন্তু বাংলাদেশের মিডিয়াকে আজকে সতর্ক করেছেন এই ইন্টারভিউ ছাপার ব্যাপারে। মানব জমিন এটা লিড করেছিল প্রথম দিকে, কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলেছে। প্রধানমন্ত্রী গণমাধ্যমে ইন্টারভিউটা নাই। আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? মানে এই ধরনের উন্মাদনা, পাগলামি প্রায়ই দেখা যায় এবং
উনি এমন এমন কথা বলেন যার সাথে ওনার যে দায়িত্ব, পেশাদারিত্ব, একজন সাংবাদিক যদি হতেন, উনি যদি ওনার দায়িত্ব পালনের ভিতরে থাকতেন, সেক্ষেত্রে আন্তর্জাতিক গণমাধ্যমকে সতর্ক করার দেওয়ার মতো যোগ্যতা উনি রাখেন কিনা, এবং উনি যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলে, আসলে উনি কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের কাছে একটি বিতর্কিত রূপ এবং তাকে বদ্ধ উন্মাদ হিসাবে মানুষ বিবেচনা করে এবং তুচ্ছ তাচ্ছিল্যের সাথেই দেখে। ইতিমধ্যেই তার নামের আগে এমন এমন শব্দ আসছে যাকে সাংবাদিক হিসাবে একসময়ে আমরা যারা রাজনীতি কর্মী তাদের সাথে চিনতাম, এখন তাকে ডাস্টবিন শফিক হিসাবে তাকে চেনে। অর্থাৎ সাংবাদিক হিসাবে তার যে মূল্য, সে মূল্যহীন জায়গায় তিনি তার কর্মের ভিতর দিয়া এবং নানা ধরনের বিরূপ মন্তব্য, বিদ্রূপ কর্মকাণ্ড এবং অশুভ কর্ম তৎপরতার মধ্য দিয়ে নিজেকে কিন্তু হেয় প্রতিপন্ন করেছে, এবং এটাই তার প্রাপ্যতা এবং এটাই তার যোগ্যতা, এবং মানুষ তাকে ঠিকই চিনে ফেলেছে। শুধু সাংবাদিক নয়, আন্তর্জাতিক গণমাধ্যম নয়, সর্বপর্যায়ের সাংবাদিকদের কাছেই এবং মানুষের কাছে একটি আমি বলতে চাই না যে উনি ঘৃণিত পাত্রে পরিণত হয়েছেন, আমার মনে হয় তার চাইতেও খারাপ জায়গায় উনি খুব অল্প সময়ের ভিতরে পৌঁছে যেতে পেরেছেন, এবং এটাও এই যোগ্যতা ওনার আছে, এবং উনি আরো কোথায় যাবেন তা ভবিষ্যতেই বলে দিবে। আসলে আমি ইন্টারভিউ দিতে আসি। ইন্টারভিউটা হচ্ছে যখন বাংলাদেশে এই সরকার আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বিহীন নির্বাচনের পথে আগাচ্ছে, তারা ঘোষণা দিয়ে নির্বাচন দিকে যাচ্ছে তারা, এবং বলছে এই দল দুটির প্রতীকও কিন্তু ইলেকশনে ইয়েতে থাকবে না। তখন শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন যদি হয়, যারা এই আওয়ামী লীগকে নির্বাচন করার কথা বলে তাদের একটা লক্ষ্য আছে, কিন্তু তারা মনে করছে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে পারবে না বা তাদের ভোটগুলো তারা পেতে পারে। শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগের কোনো কর্মী ওই নির্বাচনে অংশ নেবে না, এবং এটা গণ বয়কটের ডাক দিয়েছেন তিনি। আওয়ামী লীগের কিন্তু এমন একটা ইতিহাস আছে, আমরা সাংবাদিকরা মনে করতে পারি 1996 সালের 15 ফেব্রুয়ারির যে ইলেকশনটা, তখন গণ কারফিউ নামে একটা কর্মসূচি দেওয়া হয়েছিল আওয়ামী লীগের পক্ষে। আমরা সাংবাদিকরা মানে কারফিউ দেখেছি এক ধরনের, রাস্তাঘাটে লোকজন ছিল না, ভোট দিতে যায় নাই। এই ডাকটা এখন কতটা কার্যকর হবে? এখন জি আপনি আবার এই যে এখন যে উনি আজকে তো 2025 সাল, এখন শেখ হাসিনা যদি বলেন আওয়ামী লীগের নেতা কর্মীরা কেউ ভোট দেবে না, ভোট দিতে যাবে না, আওয়ামী লীগের ভোট অন্য কোথাও যাবে না, এই কথাটা কতটা কার্যকর হতে পারে? দেখুন, একটা মূল্যবান প্রশ্ন আপনি উত্থাপন করেছেন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী উনি একটা মেসেজ দিয়েছেন, গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন, এবং এটা খুবই পরিষ্কার। আওয়ামী লীগের মতো জনপ্রিয় রাজনৈতিক দল, যে বাংলাদেশে এখনো সবচাইতে বড় রাজনৈতিক দল, যে দলের ভোটারের সংখ্যা এখনো প্রায় 50%-এর কাছাকাছি, সেই দলের ভোটাররা অন্য কাউকে ভোট দিবে এরকম যদি কেউ ভেবে থাকে অত বিশ্বাস করে থাকে, আসলে তারা বোকার স্বর্গেই আছে। আমাদের মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা কিন্তু আমরা ইলেকশনে বিশ্বাসী একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে বাদ রেখে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে যে নির্বাচন হবে, সেই নির্বাচন কোনো নির্বাচন হিসাবে মানুষের কাছে দেশে দুনিয়াতে এটা প্রতিষ্ঠা পাবে না। সেটা একটা বিতর্কিত নির্বাচন হবে, ভোটারবিহীন নির্বাচনে পরিণত হবে। কারণটা হলো ভোটারবিহীন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাবে, এবং সেটা অন্য কোনো যে রাজনৈতিক দলগুলোর নাম উচ্চারিত হচ্ছে, আমি নাম উচ্চারণ না করেই বলতে চাই, বঙ্গবন্ধু কন্যা
এমন একজন জনপ্রিয় নেতা, তিনি আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর কাছে, তৃণমূলের নেতাকর্মীর কাছে এত গ্রহণযোগ্য, তার পরামর্শ, তার নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে আওয়ামী লীগের নেতা কর্মীরা দৃঢ় সংকল্পবদ্ধ। আর যেই নির্বাচনে আওয়ামী লীগ করতে পারবে না, আওয়ামী লীগে করতে দেওয়া হবে না, আওয়ামী লীগের মার্কা নৌকা মার্কা নিয়ে ইলেকশন করার সুযোগ দেওয়া হবে না, একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সেখানে হতে পারে না, হওয়ার কোনো পরিবেশও সেখানে থাকবে না। কারণ হলো ভোটাররা, আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাবে না, এবং তার পাশাপাশি আওয়ামী লীগকে যারা সমর্থন করে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের যে মানুষগুলো, যারা অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে, যারা শান্তি, সম্প্রীতি এবং অগ্রগতির পথে হাঁটে, স্বপ্ন দেখে, সেই স্বপ্নচারী মানুষগুলো, এমনকি তরুণ প্রজন্ম, আগামীর যারা ভবিষ্যৎ, যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন গড়ার জন্য চেষ্টা করি, ভাবনা করি, সে অংশেরও একটি বৃহৎ অংশ কিন্তু ভোট কেন্দ্রে ভোট দিতে আসবে না। এবং তার মধ্য দিয়ে বাংলাদেশে আরেকটি বিতর্কিত, অগ্রহণযোগ্য উপখ্যান, নির্বাচনী উপখ্যান অথবা নাটক হতে যাচ্ছে বলেই আমরা মনে করি। এবং আওয়ামী লীগের নেত্রী হিসাবে, বঙ্গবন্ধু কন্যা হিসাবে, মুক্তিযুদ্ধের চেতনার সাথে আপোষহীন, গণমানুষের প্রাণপ্রিয় নেত্রী, বিশেষ করে মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ সহ সকল পর্যায়ের মানুষের কাছে যার গ্রহণযোগ্যতা আকাশসম, যার জনপ্রিয়তা ঈর্ষণীয় হয়ে তাকে হত্যা করার যে অশুভ চক্রান্ত করা হয়েছিল, তাকে মৃত্যুর কূপে তাকে ফেলে দেওয়ার জন্য সেদিন 2024 সালের 5ই আগস্ট গণভবনে, প্রধানমন্ত্রীর বাসভবনে আক্রমণ করা হয়েছিল যে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী, যার নেপথ্যে কারা সমর্থন দিয়েছে, কারা কারা ছিল, সেই দলগুলোর নেতাদের, সেই দলগুলোর নাম এদেশের মানুষ খুব ভালো করেই জানে। তার সেই অবস্থার মধ্য দিয়েও যিনি বাংলাদেশের মানুষের একটি জীবনও যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এক বিন্দু রক্ত যাতে না ঝরে, তার জন্য তিনি রাষ্ট্রীয় ক্ষমতা থাকা অবস্থায় নির্বাচিত সরকারের প্রধান হওয়ার পরও তিনি কিন্তু সরে এসেছেন। তার মানে এই নয় যে ওনাকে আজকে যারা বেআইনিভাবে, অসাংবিধানিকভাবে যারা সেদিন 8ই আগস্ট রাষ্ট্র ক্ষমতা দখল করেছে অসাংবিধানিকভাবে, তারা যদি মনে করে থাকে যে দেশরত্ন শেখ হাসিনা দেশের বাইরে থাকার কারণে আওয়ামী লীগকে এবং তাকে এদেশের মানুষের হৃদয় থেকে মুছে ফেলে দিতে সক্ষম হবে, আসলে তারা ভুল অবস্থানে আছে, ভুল বিবেচনায় আছে, অথবা তারা মনে হয় না তারা বাস্তবতার সাথে সম্পর্ক রেখে, বাস্তবতার সাথে তাদের কোনো যোগাযোগ আছে, বাস্তবতাকে মেনে নেওয়ার মতো মানসিকতায় তারা নেই। এটা খুবই পরিষ্কার, স্পষ্ট। এবং বাংলাদেশের মানুষ একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়, অংশগ্রহণমূলক নির্বাচন চায়, একটি স্থিতিশীল রাষ্ট্র চায়। রাজনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশে এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, কারণ আন্তর্জাতিক দুনিয়ায় যারা গণতান্ত্রিক শক্তি, তারা কিন্তু এই অনির্বাচিত ফ্যাসিস্ট ইউনূস সরকারের উপরে তারা আর কোনো আস্থা রাখতে পারতেছে না। তারা এই সকল রাষ্ট্রগুলো ইতিমধ্যেই তারা স্থিতিশীল, অংশগ্রহণমূলক এবং সার্বজনীন গ্রহণযোগ্য নির্বাচন করার ব্যাপারে তারা তাদের মতামত বিভিন্নভাবে তারা ব্যক্ত করছে। এরা কখনো কারো পক্ষ নিয়ে দৃঢ়ভাবে কথা বলে না, এটা যেমন সত্য, কিন্তু অন্যায়, অবিচার, ধারাবাহিকভাবে মিথ্যাচার, অপপ্রচার, গুজব যারা ছড়িয়ে বাংলাদেশের মানুষকে 2024 সালে বিভ্রান্ত করেছিল, মানুষ আজকে বিশেষ করে তরুণ সমাজ, ছাত্র সমাজ যারা প্রতারিত হয়েছে, তারা কিন্তু তাদের প্রতারণার খেসারত এখন তাদের দিতে হচ্ছে, দেশকে দিতে হচ্ছে, গোটা দেশবাসীকে দিতে হচ্ছে। এবং এই খেসারতের কারণে এখন তারা বুঝতে পেরে তারা কিন্তু এই সময়ের ভিতরেই আগেই ভালো ছিলাম,
প্রধানমন্ত্রী কাল ভালো ছিল এবং সে ওনাকে জি বলুন। 2024 সালের জুলাই মাসে দেশে রক্তক্ষয়ী অনেক ঘটনা ঘটেছে। শেখ হাসিনাকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তিনি প্রতিটা মৃত্যুর জন্য পরিবারগুলোর জন্য সহানুভূতি জানিয়েছেন, কিন্তু তিনি এর জন্য কোনো দায় নিতে চান নাই। তিনি বলেছেন যে আমরা বা আমি কাউকে এই ধরনের কাজের নির্দেশ দিইনি, এবং এই যে তিনি দায় নিতে চান নাই এটাকে তারা শিরোনামে এনেছে। তারা উনি যে দায় নিতে চান না এটাকে দলীয় ভাবে আপনারা কিভাবে দেখেন? দেখুন, আমাদের নেত্রী তিনি প্রধানমন্ত্রী হিসাবে সবসময় মানুষের ভালো জিনিসটাকেই তিনি গ্রহণ করতেন, মানুষকে ভালো করার জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের দারিদ্রতা দূর করার জন্য, ছাত্রদের অসুবিধাগুলো দূর করার জন্য, তাদের শিক্ষা পরিবেশকে সমৃদ্ধ করার জন্য, সেশন জট দূর করার জন্য, শান্তিতে নিয়মকানুন ভিতর দিয়ে লেখাপড়া হোক, ছেলেমেয়েরা মেধাবী ছেলেমেয়েদের লেখাপড়ার পথ প্রসারিত হোক, এ ধরনের সমস্ত কাজকেই অত্যন্ত যত্নের সাথে করে দেন। তিনি মায়ের মমতা দিয়ে আমাদের ছাত্র সমাজকে, আমাদের স্কুল কলেজ থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তিনি ভালোবেসেছেন। তাদের উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধির জন্য, দেশের সমৃদ্ধির জন্য আমাদের তরুণ সমাজ, ছাত্র সমাজকে বিবেকবান হতে হবে, মেধাবীদের এগিয়ে যে উচ্চশিক্ষা নিয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে, এটা তিনি ভাবতেন। তিনি কখনোই কোনো মানুষ তার নির্দেশে মৃত্যুবরণ করুক এটা উনি চান না, উনি চাইতে পারেন না। কারণ উনি স্বৈর শাসকদের বিরুদ্ধে তার রাজনৈতিক জীবনে সারা জীবন তিনি লড়াই সংগ্রাম করেছেন। আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়েও তিনি স্বৈরাচারের বিরুদ্ধে, সামরিক জান্তার বিরুদ্ধে, হত্যা, ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে তিনি স্পষ্টভাবে কথা বলেছেন। তিনি রাজপথে রুখে দাঁড়িয়েছিলেন। বিধায় 21 বছর পর বাংলাদেশের মানুষ গণতন্ত্রের স্বাদ পেয়েছিল। আজকে যত ধরনের অপপ্রচার, মিথ্যাচার এবং কুৎসা রটনা করা হয়, এটা বাংলাদেশের মানুষ যেমন বিশ্বাস করে না, এবং সাংবিধানিকভাবেও একজন প্রধানমন্ত্রী কখনোই, যেখানে বারবার উনি বলেছেন যে গ্রেপ্তার করলেও তাদেরকে ছেড়ে দিতে হবে, এবং একজন মানুষও, একজন ছাত্র অথবা একজন তরুণ যুবক যাতে বুলেটের দ্বারা বিদ্ধ না হোক, সে কারণে তিনি বারবার বলেছেন কখনোই মেটাল বুলেট ব্যবহার করা যাবে না। এবং বারবার তিনি সরকারি পর্যায়ে থেকে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে, আওয়ামী লীগ নেতৃবৃন্দদেরকে, আমাদেরকেও তিনি বলেছেন ধৈর্য ধরেই সকলকে মিলে দেশের মানুষ এবং তরুণ ছাত্র সমাজ, আজকে হয়তো তাদেরকে আজকে তাদেরকে প্রতারিত করা হচ্ছে বিভিন্নভাবে, প্রতারকরা বিভিন্নভাবে, দেশ বিরোধী বিদেশি দালালরা, সাম্রাজ্যবাদের দালালদেরকে তুষ্ট করার জন্য তারা দেশ বিক্রির দায় নিয়ে, দেশ বিক্রির দস্তখত দিয়ে, দেশ বিক্রি করার ওয়াদা করে দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আজকে এক সময় দেশের মানুষ বুঝতে পারে। দেখুন, বাংলাদেশের মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন। বাংলাদেশের মানুষ অতি অল্প সময়েই তারা অনুধাবন করতে পেরেছে, যে কারণে আজকে দেশরত্ন শেখ হাসিনার জনপ্রিয়তা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। 24 সালের 5ই আগস্টের দেশের মানুষের যে জনপ্রিয়তা আমাদের নেত্রীর ছিল, আজকে কিন্তু তার থেকে বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আর পাশাপাশি আপনি দেখবেন যে অন্তর্বর্তীকালীন অবৈধ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তার জনপ্রিয়তা কিন্তু তার ব্যর্থতার কারণে, অযোগ্যতার কারণে, তার সন্ত্রাসী বাহিনীর কারণে, লুটেরাদের কারণে এবং জঙ্গিবাদের সমর্থন করার কারণে, মব সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দেওয়ার কারণে কিন্তু আজকে শূন্যের কোঠায় নেমে এসেছে। উনি তো কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নয়, উনি কোনো রাজনীতি করেন না বলে দাবি করেন, কিন্তু ওনার পৃষ্ঠপোষকতায় আমরা দেখেছি, আমরা 111-এর পরেও উনি রাজনৈতিক দল করার চেষ্টা করেছে। আবার কিছুদিনের মাথায় তিনি রাজনীতি তার কাজ নয়, রাজনীতি তিনি করতে পারবেন না,
তিনি সরে গিয়েছেন। আবার উনি 5ই আগস্টের পরে 8ই আগস্ট উনি সরকার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পরে তার কিন্তু রাজনীতি করার আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, ইচ্ছা সৃষ্টি হয়েছে, অথবা আমি যদি বলি খায়েশ হয়েছে। তিনি যখন উনি একটি নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিলেন, পৃষ্ঠপোষকতা করলেন, রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্রকে সমস্ত কিছুকে ব্যবহার করে যে দলটির জন্ম দিয়েছেন, সে দলটির কি নাজুক অবস্থা তা দেশবাসী সহ আপনি দেশবাসী প্রত্যক্ষ করছে। তার জনপ্রিয়তা কোথায়, তারা ভোটে দাঁড়ালে কত ভোট পাবে, এবং তারা যে নির্বাচনে অংশগ্রহণ করলে সেই নির্বাচনে জনগণের তাদের প্রতি কোনো আগ্রহ আছে কিনা, এটা কিন্তু ইতিমধ্যে স্পষ্ট হয়েছে। যাই হোক, এই অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে, রাষ্ট্রীয় রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা খুবই জরুরি। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আন্তর্জাতিক যে মানদণ্ডের সূচকগুলোর দিকে তাকালে আমরা হতাশা গভীরে আমরা নিপতিত হই। দেশের মানুষ, দেশ এখন অন্ধকার গহ্বরে তলিয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে উদ্ধার করতে হলে বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত দোয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং প্রকাশ্যে কথা বলা শুরু করেছেন। আমার মনে হয় হয়তো আর বেশি দিন বাকি নেই যেদিন বাংলাদেশের মানুষ এই অবৈধ সরকারের বিপক্ষে রাস্তায় নামবে। এবং আমি পূর্বের ভাষায় কথা বলতে চাই না, একসময় আমরা হরতাল দিতাম, আমরা জ্বালাও পোড়াও আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে স্বৈর শাসকের বিরুদ্ধে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করত এবং জ্বালাও পোড়াও করে প্রতিহত করার চেষ্টা করত। আমরা জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করতে চাই না আমাদের দেশটাকে। আমরা আমাদের দেশটাকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আমরা এদেশের কলকারখানা চালু হোক, আমাদের শ্রমজীবী মানুষরা, নারীরা সেখানে কাজ করুক, কর্মসংস্থান হোক, এটা আমরা চাই। আমরা চাই আমাদের দেশের তরুণরা, নবীনরা, আমাদের ছাত্র সমাজরা তারা সুন্দর পরিবেশে শিক্ষকদের মর্যাদা দিক, শিক্ষাঙ্গনে পরিবেশ রক্ষা করুক এবং সেই পরিবেশের ভিতর দিয়ে তারা বেড়ে ওঠে, দেশের কল্যাণে কাজ করবে, দেশকে অগ্রগতি উন্নতির পথে নিয়ে যাবে। কিন্তু এই পথের সমস্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা এটাকে বলেছেন, এই অবৈধ সরকারের আমলে তিনি দেশে ফিরতে চান না। এমন একটা দেশে ফিরতে চান বৈধ একটা সরকারের আমলে। এখন মাইনাস আওয়ামী লীগ যদি ইলেকশন হয়, ওই সরকারও কি আপনাদের চোখে অবৈধ সরকার হিসেবে চিহ্নিত থাকবে? অবশ্যই, অবশ্যই। কারণ যে নির্বাচনে বাংলাদেশের কোটি কোটি আওয়ামী লীগের ভোটার আছে, সমর্থক আছে, এবং সেটা আমাদের মাননীয় নেত্রী বলেছেন লক্ষ লক্ষ, ওটা উনি একটি কথার কথা। আসলে তো আওয়ামী লীগের তো প্রায় 5.5 কোটি ভোটার আছে এবং দেশের যে অবস্থায় নিয়ে গিয়েছে এই 15 মাসে অবৈধ দখলদার সরকার, প্রফেসর মোহাম্মদ ইউনূস যে একটি জবরদস্তিকারী দখলকারী সরকার দেশটাকে যে অর্থনৈতিকভাবে যে ধ্বংস জায়গায় পৌঁছে দিয়েছে, এখন উনি প্রতিহিংসার রাজনীতিকেই প্রতিষ্ঠা করাই তার একমাত্র লক্ষ্য। সে কারণে তিনি আওয়ামী লীগকে বাদ দিয়ে, লক্ষ কোটি 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 ভোটারকে বাদ দিয়ে ভোট কেন্দ্রে উনি নির্বাচন করবে কি ভোট জালিয়াতি, ভোট কারচুপি অথবা ভোটারবিহীন নির্বাচন উপহার দিবে, যার জন্য তো বাংলাদেশের মানুষ বসে নেই। এবং তাকে বাংলাদেশের মানুষ যেমন সমর্থন করবে না, আওয়ামী লীগ একটি শক্তিশালী জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এই নির্বাচনকে মেনে নিবে না, দেশের মানুষও মেনে নিবে না। এবং এই নির্বাচন দেওয়ার জন্য উনি যখন 5ই আগস্টের পরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল, তখন দেশবাসীর কাছে উনি কি ওয়াদা করেছিল, দেশবাসীর কাছে উনি কি প্রত্যাশা ব্যক্ত করেছিল, দেশবাসী সেগুলো মনে আছে, ভুলে যায়নি। সুতরাং এরকম একটি দুর্বল কাঠামোর সরকার বাংলাদেশের ইতিহাসে, গত 54 বছরের ইতিহাসে কখনই বাঙালি জাতি এর প্রত্যক্ষ করেনি। আজকে যেই অবস্থার মধ্য দিয়ে দেশকে নিয়ে যাচ্ছে, এখন যদি একটি ভোটারবিহীন নির্বাচন করে, সেই সরকারকে বৈধতা দিবে কে? বাংলাদেশের মানুষ তো বৈধতা দিবে না। বাংলাদেশের মানুষ যে তার বৈধতা দিবে না, সেটাকে আওয়ামী লীগ বৈধতা দিবে না,
এবং আওয়ামী লীগের দায়িত্বই হলো বাংলাদেশের জন্য কাজ করা, গণতন্ত্রের জন্য কাজ করা, বাংলাদেশের মানুষের ভালো মন্দ দেখা, বাংলাদেশের মানুষের কল্যাণের পথে, কল্যাণের জন্যই আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা তার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়টি তিনি উৎসর্গ করেছেন এবং জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তিনি দেশের জন্য, আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ কোটি নেতাকর্মীর জন্য, বাংলাদেশের মানুষের জন্য তিনি কাজ করে যাবেন। এটা তিনি বারবার এই প্রত্যাশা, এই প্রত্যয় ব্যক্ত করেছেন এবং আমাদের আওয়ামী লীগের প্রতিটি তৃণমূল পর্যায় থেকে আরম্ভ করে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ থেকে আরম্ভ করে সকল শ্রেণী পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা এক বাক্যে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি আমাদের আস্থা, বিশ্বাস, আমাদের ভালোবাসা, আমাদের প্রত্যাশা এবং আমাদের ঐক্যের প্রতীক হিসাবে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। সুতরাং আজকের ইন্টারভিউতে তিনি একটা ইঙ্গিত দিয়েছেন, ইঙ্গিতে তিনি এবং তার পরিবারের সদস্যরা মানে এই নেতৃত্বে থাকতে চান না, এমন একটা ইঙ্গিত অবসর নিতে চান না আওয়ামী লীগের নেতৃত্বে অন্য কাউকে দেখতে চান তিনি? দেখুন, বাঙালির প্রয়োজনে, বাংলাদেশের প্রয়োজনে আওয়ামী লীগের নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখার জন্য, মুক্তিযুদ্ধের চেতনাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠার জন্য, মহান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের জন্য বাংলাদেশের মানুষের, আওয়ামী লীগের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীদের আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রয়োজন। কারণ তাকে ঘিরেই আমরা স্বপ্ন দেখি। তিনি একজন স্বপ্নচারী মানুষ এবং তিনি স্বপ্ন পূরণ করে দেখিয়েছেন কিভাবে একটি জাতি, একটি দেশ এগিয়ে যেতে পারে। আজকে সেই মানুষটিকে নিয়ে যারা কুৎসা রটনা করে, তাকে যারা তথাকথিত অবৈধ, অসাংবিধানিক আইসিটি আদালত গঠন করে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য যে আদালত গঠন করা হয়েছিল, সেই আদালত এখন যুদ্ধ অপরাধীরাই সেই আদালতের বিচারক থেকে আরম্ভ করে প্রধান কৌশলী থেকে আরম্ভ করে সমস্ত যুদ্ধ অপরাধীদের রক্তবীজ আজকে সেখানে তাণ্ডব করে বেড়াচ্ছে এবং তারা দেশরত্ন শেখ হাসিনাকে একটি ক্যাঙ্গারু কোর্টের মধ্য দিয়ে তাকে চূড়ান্ত রায়, অর্থাৎ তাকে কনফার্ম করার জন্য, তাকে ফাঁসির কাছে ঝুলানোর ঘোষণা দেওয়ার যে নাটক ক্যাঙ্গারু কোর্ট যে মঞ্চস্থ হতে যাচ্ছে, এর আগেও আপনি বলেছেন, আমরাও শুনেছি পরিষ্কারভাবে যে তাজুল ইসলাম উনি একজন আইনজীবী হয়ে উনি 1400 বার দেশরত্ন শেখ হাসিনার ফাঁসি চেয়েছেন এবং তার পক্ষে অবৈধ তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইউনূস সাহেব তার আগেই তিনি বিচার চান, তাকে ফাঁসিতে ঝুলাতে হবে। উনি ম্যানিলা থেকে রশি এনেছেন, ওনার উপদেষ্টারা বলেছেন। এগুলো কিসের? এগুলো সবই হলো দেশের মানুষকে তাদের মোরাল কারেজ থেকে, মানুষকে যে নৈতিক শক্তিকে ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে আরম্ভ করে দেশ ও জাতির রক্ষার যে অতন্ত্র প্রহরী সেনাবাহিনীও কিন্তু এখন, এবং বেসরকারি প্রতিষ্ঠান, বেসরকারি কর্মকর্তা কর্মচারী কোনো পর্যায়েই কিন্তু আজকে বিতর্ক সৃষ্টি করা, বিতর্কিত করা, ধ্বংস করা, এই ধ্বংসের যজ্ঞ সৃষ্টি করার মধ্য দিয়েই দেশ চলছে। এভাবে একটি দেশ চলতে পারে না, এভাবে একটি দেশের মানুষ বেঁচে থাকতে পারে না। সম্ভাবনা যেখানে নেই সেখানে দেশের মানুষ আজকে দুবেলা দুমুঠো ঠিক মতো খেতেও পারে না। কখন দেশে আরো একটু আসে বাউদ্দিন আসেন, আপনি আমরাও তখন রিপোর্টিং এ নতুন, আপনি অনেক তরুণ। 34 বছর আগে 1991 সালে শেখ হাসিনা কিন্তু এইভাবে কিন্তু দলীয় নেতৃত্বকে সরে যেতে চেয়েছিলেন। আমার মনে আছে 32 নম্বরের সেদিন আওয়ামী লীগের নেতা কর্মীরা শুয়ে পড়েছিল ওরা সিদ্ধান্ত পরিবর্তনের জন্য। এখন কি কোনো কারণে উনি কি পরিশ্রান্ত, কোনো কারণে সরে যেতে চাচ্ছেন? আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি এবং বাংলাদেশের মানুষ প্রতিদিন উনি ঘন্টার পর ঘন্টা বৈঠক করছে নিয়মিতভাবে, বিরামহীনভাবে।
আমি নিজেও আশ্চর্য হই, বাংলাদেশের আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যখন ফোন করে খুশি হয়ে আমাকেও কখনো কখনো ফোন করে বলে, ভাই আজকে নেত্রীর সাথে কথা হয়েছে, নেত্রী পরামর্শ দিয়েছে। অনেকে বলে আজকেই কথা হয়েছে, গতকালকে কথা হয়েছে, আপনাকে পাইনি, বলতে পারিনি। মানে দেখেন, উনি কথা বলতে সক্ষম হয়েছেন, কিন্তু আমি আমার জায়গা থেকে ফোনটা ধরতে পারিনি। অর্থাৎ সফলতার জায়গায়, যোগাযোগের জায়গায়, কমিউনিকেশনের জায়গায়, কর্মীদের সাথে, মানুষের সাথে ওনার সম্পর্কটা কত কত নিবিড় এবং কত বাস্তবতা নিয়ে বিরাজ করছে। ওনার যে সাবলীল যে যোগাযোগ, কন্টিনিউয়াস যে যোগাযোগ, এটা আমাদের জন্য আশীর্বাদ, আমাদের জন্য একটি স্বপ্ন, আমাদের জন্য এটা একটা বিরাট স্পৃহা, মানে অফুরন্ত অনুপ্রেরণার আধার হিসাবে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে উনি বিরাজ করছেন। দেখুন, উনি বারবার বলেছেন, বহুবার বলেছেন, উনি গতকালকার সাক্ষাৎকারের ভিতর দিয়েও বঙ্গবন্ধু কন্যা বলার চেষ্টা করেছেন যে উনি দেশের জন্য কাজ করেন, দলের জন্য কাজ করেন, মানুষের জন্য কাজ করেন। উনি কোনো ব্যক্তির জন্য নয়, উনি কোনো পরিবারেরকে ভালো করার জন্য ওনার রাজনীতি না, উনি ভোগের রাজনীতিকে থেকে ত্যাগের রাজনীতি করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করতেন। বারবার বিভিন্নভাবে তিনি আমাদেরকে বলতেন এবং সেভাবেই আমাদেরকে প্রস্তুত করার চেষ্টা করেছেন। তার আন্তরিকতা, তার নিষ্ঠা, তার সততা, তার মানুষের প্রতি গভীর ভালোবাসা, এটা অমর। এটা এই শিক্ষা নিয়ে আমরা দেশরত্ন শেখ হাসিনার প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং ভালোবাসায় আমরা তার ভক্ত অনুসারী। আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন যতদিন ওনাকে সুস্থ রাখবেন, যতদিন উনি বেঁচে থাকবেন, ততদিন উনি দেশের মানুষের জন্য কল্যাণে উনি নিয়োজিত থাকবেন। সেই জায়গায় আওয়ামী লীগের একজন নেতা কর্মীও, একজন আওয়ামী লীগের অনুসারী ভক্ত তার কে আমাদের প্রয়োজন নেই, এটা দুঃস্বপ্নেও ভাবেন না, কখনো প্রকাশ করেন না। কারণ উনি গর্বের সাথে নয়, উনি অত্যন্ত বিনয়ের সাথে বলতেন, যেদিন আওয়ামী লীগের একজন কাউন্সিলর অথবা একজন ডেলিগেট বলবে যে আপনাকে আমাদের আর প্রয়োজন নেই, সেদিন আমি আর আওয়ামী লীগের সভাপতি নয়, আওয়ামী লীগের একজন সাধারণ সমর্থক হিসাবে আমি আওয়ামী লীগের সাথে থাকব। এটাই ওনার স্বপ্ন। সুতরাং সেই স্বপ্ন পূরণের জন্য ওনার ইচ্ছা থাকলেও, আকাঙ্ক্ষা থাকলেও, ষড়যন্ত্রকারীদের, আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী, দেশীয় ষড়যন্ত্রকারীদের কারণে আজকে উনি দেশের বাইরে থাকতে বাধ্য হচ্ছেন। আমরা বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষের জনমতের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, বাংলাদেশের মানুষের প্রতি আমাদের ভালোবাসা আছে, এবং সেই জায়গায় থেকে আমরা বলতে পারি অচিরেই, অতি দ্রুত একটি স্থিতিশীল সরকারের কাছে, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে অনতিবিলম্বে আমাদের মহান নেত্রী, জাতির পিতার সুযোগ্য সন্তান, যিনি ঐক্যের প্রতীক, আলোক বর্তিকা হিসাবে যিনি গোটা জাতির কাছে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন, তার কর্ম দিয়ে, তার দক্ষতা দিয়ে, তার দৃঢ়তা দিয়ে, তার নেতৃত্ব দিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিশ্বাস করি দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মাটিকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, মায়ের স্নেহে, মায়ের মমতায় আমাদেরকে ভালোবাসেন। আমরা সেই ভালোবাসার শক্তিতে বলিয়ান হয়ে বাংলাদেশের জনগণের আহ্বানে সাড়া দিয়ে আবার বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়ানো বাংলাদেশকে আবার আমরা গড়ে তুলব দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে। বাংলাদেশের মানুষের এই প্রত্যাশাকে দমন করা, দাবিয়ে রাখার শক্তি কারণেই কোনো অশুভ শক্তি, স্বৈরচারী ফ্যাসিস্ট অথবা দানবীয় শক্তি অথবা মব সন্ত্রাসীরা এটা পারবে না, পারার কোনো কারণ নেই। কারণ অতীতের ইতিহাস আমরা জানি, বাংলাদেশের মানুষ জানে, তরুণ সমাজরাও এখন বুঝতে শিখেছে এবং তারা আরো অনেক কিছু বুঝবে, বোঝার মতো সক্ষমতা, বিবেচনাবোধ তাদের আছে। তাদের প্রতিও আমাদের গভীর আস্থা আছে, ভালোবাসা আছে। এই সরকারের টার্গেট শুধু তাকে ফাঁসি ঘোষণা না, উনি যাতে ইলেকশন করতে না পারেন এমন একটা আইন করা হয়েছে এখানে। এবং শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ কি ইলেকশন করার কোনো চিন্তা করে? এই কথাগুলোর উত্তর আমি দিয়েছি, আমার কথাগুলোর আমি যেগুলো বলেছি তার ভিত্তিতে উত্তর আছে।
আর শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ নির্বাচন তো দূরের কথা, আওয়ামী লীগ শেখ হাসিনা যেখানে আছেন আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী তার সাথে আছেন। তিনি তো ইতিমধ্যে একটি মেসেজ দিয়েছে গোটা জাতির জন্য যে আওয়ামী লীগ যে নির্বাচন করতে পারবে না, অর্থাৎ সেই নির্বাচনে আওয়ামী লীগের কোনো ভোটাররাই ভোট কেন্দ্রে যাবে না। যখন ভোট কেন্দ্রে যাবে না, সেক্ষেত্রে আমরা অন্যদেরকেও, অন্য ভোটারদেরকেও, আমাদের নেতাকর্মীদেরকে আমরা আহ্বান জানাবো যাতে সাধারণ মানুষও যাতে এই ভোট কেন্দ্রে না যেতে পারে, তার জন্য তাদেরকে বোঝানো, কনভিন্স করা। আর সেক্ষেত্রে যদি আমাদের উপরে যেভাবে বল প্রয়োগ, শক্তি প্রয়োগ, মব সন্ত্রাস চালানো হচ্ছে, এটা যদি চলতে থাকে, তখন মানুষ বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য, নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য তো মানুষ কোন পথে যাবে সে নিয়ন্ত্রণ তো তখন আর আমাদের কাছে থাকবে না। সে দায় দায়িত্ব অবৈধ দখলদার তাদেরকেই বহন করতে হবে, সন্ত্রাসী কর্মকাণ্ড যারা বহন করতে হবে। আপনার কথা অনুসারে আপনি যদি আগামীতে ইলেকশন করতে চান, সবার আগে এই ট্রাইব্যুনালের কার্যক্রমটা বন্ধ করাতে হবে, স্থগিত করাতে হবে কার্যক্রমটা, কিন্তু সেই চাপটা আমরা অবৈধ এই অসাংবিধানিক যে ক্যাঙ্গারু কোর্ট আইসিটি যেটা গঠন করা হয়েছে, আজকে এটাকে সম্পূর্ণভাবে বেআইনি। উনি বলেছেন যে এটা ভুয়া আদালত, ভুয়া আদালত বলেছে এটাকে। এটা অসাংবিধানিক, বেআইনি, যার যেখানে গঠন করা হয়েছে এটা তো তার করার এই সুযোগই নেই। সে অর্ডিন্যান্স জারি করেছে, তার কি গণভিত্তি আছে, তার কি জনভিত্তি আছে, ওনার কি ম্যান্ডেট আছে? উনি তো একটি সন্ত্রাসী গোষ্ঠীর রক্তক্ষয়ী সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, রক্তপাত ঘটিয়ে উনি সরকারি ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে। এ ধরনের দখলদারদের অধীনে আমরা বহু দেশে আমরা দেখেছি, পৃথিবীর দেশে দেশে আমরা দেখেছি, ইতিহাস আছে, নানা ধরনের বিচার করে, কিন্তু কিছুদিন পরেই প্রহসনের বিচার সে দেশের মানুষরা প্রত্যাখ্যান করে। বরঞ্চ যারা এই নাটক করে, এই নাটকবাজি করে, ভুয়া বিচারের নামে, মিথ্যা বিচারের নামে, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নামে 450-র মতো মিথ্যা খুনের মামলা দেওয়া হয়েছে। দেখুন, একজন বয়সী মানুষ যার 78 বছর বয়স হয়েছে, যিনি বাংলাদেশের মানুষকে হৃদয় দিয়ে ভালোবেসেছেন, যিনি সন্তানের মতো বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, তাকে খুনের দায়ে বেআইনিভাবে যতগুলো বিচারের নামে যে যারা লম্ফ দিচ্ছে, তারা কারা? প্রতিদিন মিথ্যাচার করছে, তারা কারা? তাদের পরিচয় কি দেশবাসী জানে, আপনারাও জানেন। সুতরাং এই নির্বাচনের এই বিচারের নামে প্রহসন করে 13ই নভেম্বর ওনারা বিচারের তারিখ ধার্য করবেন। অর্থাৎ তাদের লক্ষ্যটাই হলো সেই মাসের ভিতরে, আগামী নভেম্বর মাসেরই ভিতরেই তারা তাদের রায় ঘোষণা করে। রায় তো তাদের আগেই লেখা আছে, রায়ের কথা তো 1400বার তাজুল ইসলাম বলেছেন, তার থেকে বেশিবার বলেছেন ওনার উপদেষ্টারা, প্রধান উপদেষ্টা থেকে আরম্ভ করে যারা সাম্প্রদায়িক গোষ্ঠী, যারা ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে দেশে রাজনৈতিক ফায়দা লড়তে চায়, সেই অশুভ শক্তি যদি চায় বাংলাদেশের মানুষের জনপ্রিয় মানুষটিকে তারা বিচারের নয় প্রহসন করবে, বাংলাদেশের মানুষ মেনে নিবে না। আমি বিশ্বাস করি এই অপকর্মের বিপক্ষে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে এবং বাংলাদেশের মানুষ অনেক কিছু করতে পারে। আপনি মনে রাখবেন, এই আদালতে বহুবার জাতির পিতাকেও কিন্তু এই ফাঁসির কাস্টে ঝোলাবার জন্য আদালত করা হয়েছিল, সেই আদালতের বিচারক কিন্তু পালিয়ে গিয়েছিল। এবং একইভাবে জাতির পিতাকে পাকিস্তানে কারাগারে পাকিস্তানি হানাদার বাহিনীর সরকার ISI তাকে ফাঁসিতে ঝোলাবার জন্য চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এবং আমি মনে করি এবারও এই একই চক্রান্তকারীদের উত্তরাধিকার রক্তবীজরা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে নিঃশেষ করতে চায়, তাকে ফাঁসিতে ঝোলাতে চায়। এই ফাঁসি ঝোলার আগে আমি মনে করি ফাঁসিতে ঝোলা তো কোনোদিনই সম্ভব না, অবাস্তব এবং অসম্ভব এবং আত্মঘাতী যে কাজটি ওনারা করতেছে, এর জবাব আমার মনে হয় অচিরেই বাংলাদেশের মানুষ দিবে। এবং বাংলাদেশের মানুষ যদি একবার ক্ষেপে যায়, একবার রাস্তায় বেরিয়ে পড়ে, সেই আগুনের দাবানলে কিন্তু এই অপরাধীরা, এই যুদ্ধ অপরাধীরা,
এই জঙ্গিরা, এই পৃষ্ঠপোষকরা যারা শান্তির কথা বলে সারা দুনিয়াতে অশান্তি না করতে পারলো, নিজ মাতৃভূমিতে নিজের দেশের অশান্তি সৃষ্টি করে দেশের মানুষকে আজকে একটি বদ্ধ কারাগারে বন্দি করে রেখেছে। বাংলাদেশের মানুষের শ্বাস প্রশ্বাস আজকে নিতে পারে না, কথা বলতে পারে না, বাক স্বাধীনতা নাই, আইন শৃঙ্খলার চরম অবনতি, দেশের মানুষের বিচার বিভাগ আদালত আজকে বিচারক অদলিত, শিক্ষাঙ্গনের শিক্ষকদের অসম্মানিত হয়, অপদস্থ হয়, ছাত্ররা ছাত্রত্ব কেড়ে নেওয়া হয় এবং শিশুদেরকেও ধর্ষণ থেকে আরম্ভ করে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী আজকেও আমরা দেখলাম, গতকালকেও দেখলাম যে ছাত্ররা এখন দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে একটি শিশুকে যে ধর্ষণ করা হয়েছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এভাবে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়ানো শুরু হয়েছে এবং আমি মনে করি হয়তোবা বাংলাদেশের মানুষ লকডাউন অথবা শাটডাউনের মতো কর্মসূচি দিয়েও হলেও এই অশুভ সরকারকে, এই অশুভ শক্তিকে, এই দানবীয় শক্তিকে, এই সন্ত্রাসী গোষ্ঠীদের হাত থেকে বাংলাদেশের রক্ষা করবে এবং আমার মনে হয় সেটা অনেক দিন সময় লাগবে না, অচিরেই এটা সম্ভব এবং এইটা অসম্ভবকে সম্ভব করাই বীর বাঙালির ঐতিহ্য, ইতিহাস আছে এবং সত্যকে মেনে নেওয়া, মিথ্যাকে পদাঘাত করে সত্যের পথে এগিয়ে যাওয়ার মতো বীর জাতি হলো বাঙালি জাতি। এই জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা তার আদর্শের উত্তরাধিকার, তার আদর্শ আমাদের বাঙালি জাতির জন্য মুক্তির একমাত্র পথ এবং সেই পথেই বাঙালি জাতিকে দেশরত্ন শেখ হাসিনা সঠিক পথেই এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তিনি সঠিক কথাটি বলেছেন। আমরা কি আপনার কথায় তো কর্মসূচির আভাস পেলাম? লকডাউন অথবা শাটডাউন অনেক কিছুই মানুষ করতে পারে। মানুষকে যখন কথা বলার অধিকার দেওয়া হয় না, সাংবাদিকতায় গণমাধ্যমে যখন কথা বলতে বন্ধ করে দেওয়া হয়, যখন বিদেশি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের মতো সংবাদ মাধ্যমকে, এমনকি ইন্ডিপেন্ডেন্টের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংবাদ মাধ্যমকে জ্ঞান দেয় একজন মানুষ, সে মানুষটি কতটুকু শিক্ষিত, কতটুকু তার বুদ্ধিমত্তা আছে, কতটুকু তার যোগ্যতা আছে, এটা তো বোঝাই যায়। তার যোগ্যতার দ্বারাই তো এই সরকারের তার অবশ্যই যোগ্যতা আছে, আপনার সাথে তার ছবি আছে, তার অবশ্যই যোগ্যতা আছে। এখন আমার সাথে ছবি ওঠানো তার প্রয়োজন ছিল, আর আমি একজন মানুষ, উনি সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে এসেছে, কিন্তু তার কর্মকাণ্ড সম্পর্কে আমার ধারণা ছিল না। ধারণা থাকলে নিশ্চয়ই আমি এই ধরনের একজন তার তুচ্ছ তাচ্ছিল্য করা মানুষের সাথে, যাকে সাধারণ মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে, তাকে অবজ্ঞা করে, অবহেলা করে প্রতি মুহূর্তে, যার নাম এখন নামের আগে ডাস্টবিন বলা হয়, এরকম একজন মানুষের সাথে ছবি তুলে আমি তুলি নাই, সে ওনার প্রয়োজনে উনি হয়তো তুলেছেন। তবে এ ছবি বাংলাদেশের মানুষের কাছে তার আমার মর্যাদা ক্ষুণ্ণ করবে না, কারণ আমি জাতির পিতার আদর্শের সাথেই আছি, আমি বিশ্বাসঘাতক নই, আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আমি আছি, ভালোবাসার সাথে আছি, আমি মানুষকে ভালোবাসি, মাকে ভালোবাসি, মাটিকে ভালোবাসি। আমি বঙ্গবন্ধু গণদেশরত্ন শেখ হাসিনাকে আমি গভীর শ্রদ্ধার সাথে আমি তাকে সবসময় তার প্রতিটি পরামর্শ আমি প্রতিপালন করার জন্য আমি চেষ্টা করি। সুতরাং আমার আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা, আমার চেতনার জায়গা সমুন্নত আছে। সেক্ষেত্রে অন্য কেউ যদি খারাপ কিছু করে কাজ করে থাকে, দেশের মানুষ যাকে অবজ্ঞা করে, ঘৃণা করে, তাতে তার সেই মানুষের সাথে আমিও তাকেও অবজ্ঞা করি, তাচ্ছিল্য করি, আমিও তাকে সম্মান করতে চাই না। এই তিনটা ইন্টারভিউ খুব কাছাকাছি সময়, এপি, রয়টার এবং ইন্ডিপেন্ডেন্ট, এগুলা কি আওয়ামী লীগকে বিশেষ করে বুস্ট আপ করবে? খুব গুরুত্বপূর্ণ। তারা এমন জায়গা থেকে এসেছে, তারা নিশ্চয় তাদেরও কিন্তু পছন্দ আছে এই মুহূর্তে। অবশ্যই আওয়ামী লীগের নেতাকর্মীরা সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের নেতাকর্মীদের কিন্তু বিবেচনাবোধ অনেক, তারা কিন্তু আলোচনা, সমালোচনা, পর্যালোচনা কিন্তু করে এবং এটাই দলের বিশেষ বৈশিষ্ট্য। সেই জায়গায় আন্তর্জাতিক গণমাধ্যম
সেটা রয়টার্সের মতো প্রতিষ্ঠান, ইন্ডিপেন্ডেন্টের মতো প্রতিষ্ঠানে উনি ইন্টারভিউ দিয়েছেন। অবশ্যই তার কথাগুলো পরামর্শমূলক, তার কথার ভিতরে অনেক অর্থবোধক কথা আছে, অনেক দিক নির্দেশনা আছে, এবং এই দিক নির্দেশনাগুলো কিন্তু আমি বললে অথবা অন্য কোনো কেউ বললে কিন্তু হবে না। সেটা ওনার মুখের কথা, ওনার লেখার কথা, যে গুরুত্ব, সেই গুরুত্বতে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা, আমাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে, এবং সঠিক মেসেজটা তারা এখনই পেয়ে গেল, এবং সেই মেসেজ অনুযায়ী আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করবে। এটা আমাদেরকে তার এই ইন্টারভিউ একটা মাইলস্টোন হিসাবে, মাইল ফলক হিসাবে আমি মনে করি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ এবং সাম্প্রদায়িকতা বিষ বাষ্প ছড়িয়ে যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় তাদের বিপক্ষে এটা একটি শান্তির অস্ত্র হিসাবে ব্যবহৃত হবে, যে শান্তির সংগ্রামের মধ্য দিয়ে অশান্তি প্রিয় এই অশুভ শক্তিকে কিভাবে ঘায়েল করতে হয়, কিভাবে কুপকাত করতে হয়, সেই শক্তি আমাদের সাথে কাজ করবে।